স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব চুম্বক শক্তি এবং এই সময় শক্তি সংকট ও অপ্রচলিত শক্তি নিয়ে। তাহলে তোমরা তোমাদের বিজ্ঞান পরিচয় বইয়ের 35 নম্বর পৃষ্ঠাটি বের করো। দেখো কি রয়েছে সেখানে, চুম্বক শক্তি। তাহলে চলো শুরু করি। আমরা জানি যে চুম্বক ধাতব লোহাকে আকর্ষণ করে, কিন্তু কাঁচ ও কাঠকে আকর্ষণ করতে পারে না। চুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু প্রান্ত থাকে। চুম্বক কিসে আকর্ষণ করে? তাহলে ধাতব বস্তুকে। অধাতব বস্তুকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না। আবার চুম্বকের দুইটি মেরু থাকে, একটি দক্ষিণ মেরু এবং অপরটি উত্তর মেরু। চুম্বকের আকর্ষণ শক্তি চুম্বকের দুই প্রান্তে থাকে। একটি চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ শক্তি থাকে, কিন্তু তার মাঝ বরাবর চুম্বকের আকর্ষণ শক্তি প্রায় থাকে না বললেই চলে। চুম্বকের এক প্রান্তকে বলা হয় দক্ষিণ মেরু এবং অপর প্রান্তকে বলা হয় উত্তর মেরু। অর্থাৎ যেই মেরুটি উত্তর দিকে থাকে সেই মেরুটিকে আমরা বলবো উত্তর মেরু, এবং চুম্বকের যে মেরুটি দক্ষিণ দিকে থাকে সেই মেরুটিকে আমরা বলবো দক্ষিণ মেরু। কৃত্রিম উপায়েও আমরা চুম্বক তৈরি করে নিতে পারি। নানান যন্ত্রে এবং কলকারখানায় নানানভাবে চুম্বকের ব্যবহার করা হয়ে থাকে। আমরা নিজেরাও কিন্তু কৃত্রিম উপায়ে চুম্বক তৈরি করতে পারি, আর সেই সমস্ত চুম্বক দেখবে বিভিন্ন কারখানায় ব্যবহৃত করা হয়। একটা জায়গায় যদি কাঁচ, কাঠ, সিকি, আধুলি, কাঠের গুঁড়ো, পেরেক, স্ক্রু ইত্যাদি মিশিয়ে রাখা থাকে এবং ওই মিশ্রণ থেকে যদি পেরেক ও স্ক্রুকে আলাদা করতে বলা হয়, তাহলে বেছে বেছে একটা একটা করে আলাদা করতে অনেক সময় লেগে যায়। যদি একটা ভালো চুম্বক জোগাড় করে আনা যায়, তাহলে সহজেই ওই মিশ্রণে চুম্বকটা বোলালে পেরেক, স্ক্রু আলাদা হয়ে যাবে, কারণ পেরেক ও স্ক্রুগুলি সবই চুম্বকের গায়ে লেগে থাকবে। তাহলে এক জায়গায় যদি কাঠ, সিকি, কাঠের গুঁড়ো, পেরেক ইত্যাদি একসঙ্গে থাকে, তাহলে সেখান থেকে আমরা কিভাবে সেই কাঠের গুঁড়ো এবং আধুলি এগুলো থেকে আমরা পেরেক ও স্ক্রুকে আলাদা করব কিভাবে? একটি যদি আমরা ভালো চুম্বক নিয়ে আসি, তাহলে সেই চুম্বকের সাহায্যে আমরা সেখান থেকে পেরেক এবং স্ক্রুগুলোকে আলাদা করতে পারবো। কেননা স্ক্রু এবং পেরেক হলো ধাতব বস্তু, তাই সেগুলো চুম্বকের গায়ে লেগে যাবে। চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ শক্তি বেশি, এই ব্যাপারে একটা পরীক্ষা করা যেতে পারে। আমরা কি জানি যে চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে চুম্বকের আকর্ষণ শক্তি বেশি থাকে। আর সেটা আমরা কিভাবে পরীক্ষা করবো? দেখো, একটা দণ্ড চুম্বক, একটি পরিষ্কার কাগজ, কিছু লোহার গুঁড়ো জোগাড় করলাম। তাহলে আমরা প্রথমে কি নেব? একটি দণ্ড চুম্বক নেব, একটি পরিষ্কার কাগজ নেব এবং কিছু লোহার গুঁড়ো নেব। তারপর কাগজের উপর কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার লোহার ওই ছড়ানো গুঁড়োর উপর চুম্বক দণ্ডটি খুব সাবধানে বসিয়ে দিলাম। তারপর দণ্ড চুম্বকটি খুব সাবধানে তুলে নিলাম। লক্ষ্য করলাম যে চুম্বক দণ্ডটির দুই প্রান্তে লোহার গুঁড়োগুলি আটকে রয়েছে। একটি সাদা কাগজ নেব, সেই সাদা কাগজের উপর কি করব? কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে দেব। তারপর সেখানে দণ্ড চুম্বকটি রাখলে দেখবে, রাখার পর যখন আমরা সেই দণ্ড চুম্বকটি তুলব, সেখান থেকে দেখবে দণ্ড চুম্বকের মধ্যে সমস্ত লোহার গুঁড়ো আটকে যাবে। কিন্তু লোহার গুঁড়োর উপরে রাখা সত্ত্বেও চুম্বক দণ্ডের মাঝখানটায় একেবারেই লোহার গুঁড়ো লেগে নেই। এবার আরো কিছু লোহার গুঁড়ো নিয়ে চুম্বক দণ্ডের উপর ঢেলে দিলাম, কিন্তু না, লোহার গুঁড়ো চুম্বক দণ্ডের মাঝখানটা থেকে ঝরে পড়লো এবং কিছু কিছু দুই প্রান্তে গিয়ে আটকে রইল। আমরা যখন লোহার দণ্ডটা তুলবো, তখন দেখবো যে লোহার দণ্ডের মাঝখানে কিন্তু কোনো লোহার গুঁড়ো লেগে থাকবে না। চুম্বক দণ্ডের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সমস্ত লোহার গুঁড়োগুলো আটকে যাবে। এবং আমরা যদি সেই চুম্বকের মধ্যে কিছু লোহার গুঁড়ো উপর থেকেও ঢেলে দিই, কিন্তু চুম্বকের যে মাঝ বরাবর অংশটি রয়েছে সেখানে কিন্তু কোনো লোহার গুঁড়ো আটকে থাকবে না, কেননা চুম্বকের মাঝখানে কোনো আকর্ষণ শক্তি থাকে না, চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ শক্তি থাকে। এ থেকে প্রমাণিত হলো যে চুম্বক দণ্ডের দুই প্রান্তেই চুম্বকের আকর্ষণ বল বেশি। চুম্বক দণ্ডের মাঝখানে চুম্বকের কোনো আকর্ষণ শক্তি নেই। তাহলে এটা তোমরা মনে রাখবে, চুম্বক দণ্ডের কি হয়? মাঝখানে চুম্বকের কোনো আকর্ষণ শক্তি থাকে না,
শুধুমাত্র চুম্বক দণ্ডের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতেই অর্থাৎ চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ শক্তি কাজ করে। তবে চুম্বকের আকর্ষণ করা শক্তি সীমানাও কিন্তু সীমিত। আমরা যদি অনেকটা দূর থেকে চুম্বক দিয়ে কোনো লোহার টুকরোকে আকর্ষণ করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা আকর্ষণ করবে না। একটা নির্দিষ্ট সীমানা অনুযায়ী কিন্তু চুম্বক তার আকর্ষণ শক্তি কাজ করে। চুম্বক একটু বেশি দূরে বস্তুকে আকর্ষণ করতে পারে না। এই ব্যাপারে আমরা পরীক্ষা করে দেখতে পারি। একটা চুম্বক দণ্ডের খুব কাছে একটা আলপিন রাখলাম, দেখলাম যে আলপিনটাকে সহজেই চুম্বক দণ্ডটি টেনে নিয়েছে। এবার বেশ খানিকটা দূরে একটা আলপিন রাখলাম, তারপর দেখলাম এবার আর আলপিনটিকে চুম্বক দণ্ডটি টেনে নিতে পারলো না। এর দ্বারা এই প্রমাণিত হলো যে চুম্বকের আকর্ষণ করার সীমানা সীমিত। তাহলে বুঝতে পারলে তোমরা একটা পরীক্ষা করবে, একটি কাছে আলপিন নিয়ে চুম্বকের কাছে একটি আলপিন নিয়ে চেষ্টা করবে, দেখবে যে চুম্বকটি আকর্ষণ করছে সেই আলপিনটিকে। যখন একটু দূরে নিয়ে তোমরা চেষ্টা করবে তখন দেখবে সেই আলপিনটি আর চুম্বকের গায়ে লেগে যাচ্ছে না, অর্থাৎ আকর্ষণ করছে না। এছাড়া আরো একটি লক্ষ্য করার বিষয় হলো জল, কাগজ, কাঠ প্রভৃতি কিছু কিছু জিনিসের মধ্যে দিয়েও চুম্বকের আকর্ষণ ক্ষমতা বজায় থাকে। এটা আমরা কি একটা পরীক্ষা করে দেখে নিতে পারি কিভাবে জল, কাচের গ্লাস, কাগজ ইত্যাদির মধ্য দিয়েও কিন্তু চুম্বকের যে আকর্ষণ শক্তি সেটি কাজ করে। একটা কাচের গ্লাসের জলের মধ্যে কয়েকটা আলপিন ফেলে দিলাম, এবার একটা চুম্বক দণ্ড নিয়ে গ্লাসের গা বরাবর উপর দিকে টানলাম, দেখা গেল পিনটা জল থেকে উঠে আসছে। এতে প্রমাণিত হলো যে কাঁচ ও জলের মধ্যে দিয়েও চুম্বকের আকর্ষণ ক্ষমতা ও শক্তি কাজ করে যাচ্ছে। তাহলে তোমরা যদি একটা গ্লাসের মধ্যে জল নাও আর সেই জলের মধ্যে কয়েকটি পিন চুবিয়ে দাও, তারপর কাঁচের গ্লাসের বাইরে থেকে একটি চুম্বক দিয়ে যদি তোমরা সেই আলপিন গুলোকে আকর্ষণ করার চেষ্টা করো, দেখবে সেই আলপিন গুলো কিন্তু কাঁচের গ্লাসের গায়ে লেগে যাচ্ছে, অর্থাৎ চুম্বকের দিকে আকর্ষণ করছে। এতে কি প্রমাণিত হয় যে চুম্বক কিন্তু জল এবং কাঁচের গ্লাসের মধ্য দিয়েও তার আকর্ষণ শক্তির কাজ করে। চুম্বক সবসময় উত্তরমুখী হয়ে থাকে। একটা লম্বা ধরনের চুম্বক দণ্ডের ঠিক মাঝখানটায় সুতো বেঁধে ঝুলিয়ে রাখলে দেখা যাবে চুম্বকটি সব সময় উত্তর দক্ষিণে মুখ করে স্থির হয়ে থাকবে। এবার চুম্বক দণ্ডটি হাত দিয়ে ঘুরিয়ে দিলেও দেখা যাবে যে ওটা পুনরায় উত্তরমুখী হয়ে স্থির হয়ে রইল। এটি হলো চুম্বকের দিকদর্শী ধর্ম। তাহলে আমরা যদি একটি চুম্বককে সুতোয় বেঁধে ঝুলিয়ে দিই তাহলে দেখবে চুম্বকটি কখনোই পূর্ব পশ্চিমে মুখ করে থাকবে না, সেটি স্বাভাবিকভাবে উত্তর দক্ষিণে মুখ করে ঘুরে থাকবে। আমরা যদি সেই চুম্বকটিকে আবার ঘুরিয়ে দিই তবুও কিন্তু আবার যখন স্থির হবে তখন আবার চুম্বকটি উত্তর দক্ষিণে মুখ করেই থাকবে। আর এই চুম্বকের যে এই ধর্মকে বলা হয় চুম্বকের দিকদর্শী ধর্ম। দিক ঠিক করবার জন্য আমরা যে কম্পাস ব্যবহার করে থাকি তাতে একটি চুম্বক থাকে। এর প্রান্ত দুটি সবসময় উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। আমরা দিক নির্দেশ করার জন্য আমরা কোন দিকে কি দিক রয়েছে সেটা বোঝার জন্য আমরা কি ব্যবহার করি? কম্পাস। সেই কম্পাসে কি থাকে? কম্পাসে এক ধরনের চুম্বক থাকে, যার জন্য সেই কম্পাসের কাঁটাটি দেখবি সবসময় উত্তর দিকটা নির্দেশ করে। আগেকার দিনে নাবিকরা সমুদ্র যাত্রায় সময় চুম্বক পাথর ঝুলিয়ে দিক ঠিক করে নিতেন। দিগদর্শী ওই চুম্বক পাথরকে ওই সময় সন্ধানী প্রস্তর আখ্যা দেওয়া হয়েছিল। প্রাচীনকালে কি করতো নাবিকেরা? সমুদ্রে যখন তারা যাত্রা করত তখন তারা একটি চুম্বকীয় পাথর ঝুলিয়ে তাদের দিক ঠিক করত। আর এই দিগদর্শী চুম্বক পাথরকে তখন কি বলা হতো? সন্ধানী প্রস্তর। চুম্বকের যে প্রান্তটি উত্তরমুখী থাকে তাকে উত্তর মেরু, আর যে প্রান্তটি দক্ষিণমুখী থাকে তাকে দক্ষিণ মেরু বলা হয়। তাহলে চুম্বকটির যে প্রান্তটি উত্তর দিকে থাকবে সেই প্রান্তটিকে আমরা কি বলবো? উত্তর মেরু, এবং চুম্বকের যে প্রান্তটি দক্ষিণ দিকে থাকবে সেই মেরুটিকে আমরা বলবো চুম্বকের দক্ষিণ মেরু। এবার বলি চুম্বকের যেমন আকর্ষণ আছে তেমনি কিন্তু বিকর্ষণও রয়েছে। চুম্বক যেরকম একটি চুম্বক আরেকটি চুম্বককে আকর্ষণ করে তেমনি একটি চুম্বক আরেকটিকে বিকর্ষণও করে। সেটি আমরা একটি পরীক্ষার মাধ্যমে বুঝে নেব। দেখো, তাই দুইটি চুম্বকের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ আমরা লক্ষ্য করে
দেখেছি। একটা পরীক্ষা করে দেখবো। দেখো পরীক্ষায় কি কি নিতে হবে। একটি দণ্ড চুম্বক নিলাম, চুম্বকটিকে একটা সুতো দিয়ে ঝুলিয়ে রাখলাম। এবার দ্বিতীয় আর একটি চুম্বকের উত্তর মেরু এই ঝোলানো চুম্বকের দক্ষিণ মেরুর কাছে নিয়ে গেলাম। লক্ষ্য করলাম ঝোলানো চুম্বকের উত্তর মেরুর কাছে নিয়ে যাওয়া চুম্বকের দক্ষিণ মেরুকে পরস্পর আকর্ষণ করছে। এবার আমি দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুটিকে ঝোলানো চুম্বকের দক্ষিণ মেরুর কাছে নিয়ে গেলাম। লক্ষ্য করলাম পরস্পর কেউই কাউকে আকর্ষণ করছে না, অর্থাৎ দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করছে। অতএব আমরা সিদ্ধান্তে আসতে পারি যে দুটি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আমরা যদি দুটো চুম্বক নেই, যদি এই চুম্বকের এটি উত্তর মেরু হয় এবং এই চুম্বকের এটি দক্ষিণ মেরু হয়, তাহলে দুটি চুম্বকের যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আকর্ষণ করবে এবং একই চুম্বকের উত্তর মেরু, এই চুম্বকের উত্তর মেরু, অর্থাৎ দুই চুম্বকের উত্তর মেরু কিন্তু বিকর্ষণ করবে। তাহলে আমরা কি বুঝলাম যে চুম্বকের উত্তর মেরু এবং উত্তর মেরু বিকর্ষণ করবে এবং উত্তর ও দক্ষিণ মেরু আকর্ষণ করবে। অর্থাৎ চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। কৃত্রিম উপায়ে চুম্বক তৈরি করা যায়। একটা বাতিল হয়ে যাওয়া দাড়ি কাঠ বা ব্লেড জোগাড় করলাম, তারপর ভোঁতা বাতিল হয়ে যাওয়া ব্লেডটিকে ডেস্ক বা বেঞ্চের উপর রাখো। খুব সাবধানে তোমরা ব্লেডটিকে নাড়াচাড়া করবে যাতে হাত না কেটে যায়। এরপর একটা চুম্বক দণ্ড নিয়ে চুম্বকের যে কোনো একটি মেরু বারবার ব্লেডের সামনে থেকে পেছনের দিকে নিয়ে যেতে হবে। চিত্রে যেমন দেখানো আছে সেভাবে তোমরা ব্লেডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে যেতে হবে। এরপর চুম্বক দণ্ডটি দূরে সরিয়ে রাখতে হবে। কিছুক্ষণ এভাবে ঘষবার পর একটা ছোট লোহার আলপিন অথবা স্ক্রু ওই ব্লেডের কাছে নিয়ে গেলে দেখবে যে ব্লেডটি ওই স্ক্রু ও আলপিন আকর্ষণ করছে। এর দ্বারা প্রমাণিত হলো যে চুম্বক দিয়ে ঘষে ঘষে কোনো লোহার বস্তুকেও চুম্বকে পরিণত করা যায়। তাহলে আমরা কোনো একটি লোহার বস্তুকে কি করে একটি চুম্বকে পরিণত করতে পারবো? আমরা এটা পরীক্ষা করার জন্য কি করব, একটি ব্লেড নেব। সেই ব্লেডের উপর চুম্বক দিয়ে তার একটি মেরু দিয়ে সেই ব্লেডটির উপর সামনে থেকে পিছনে কিছুক্ষণ ঘষবো। তারপর সেই ব্লেডের সামনে যদি আমরা একটি আলপিন বা স্ক্রু নিয়ে যাই, তখন দেখবে ব্লেডটির গায়ে কিন্তু আলপিন বা স্ক্রু আকর্ষণ করছে। এতে প্রমাণিত হয় কোনো লোহার বস্তুকে চুম্বক দিয়ে বারবার ঘর্ষণ করলে সেই লোহার বস্তুতে কিন্তু চুম্বক তৈরি হয়। আরো একটা পরীক্ষা করা যেতে পারে। একটা বড় লোহার পেরেক জোগাড় করলাম, পেরেকটির গায়ে তামার তার পাক দিয়ে ভালো করে জড়িয়ে দিলাম। এরপর তারের প্রান্ত দুটি একটি ভালো নতুন ব্যাটারির দুই প্রান্তে জুড়ে দিলাম। এরপর কয়েকটা ছোট পেরেক ও ছুঁচ বড় পেরেকটির কাছাকাছি রাখলাম। লক্ষ্য করলাম বড় পেরেকটি ছোট পেরেক ও ছুঁচকে আকর্ষণ করছে। দেখলাম ছোট পেরেক আর ছুঁচ বড় পেরেকটির গায়ে সেটে যাচ্ছে। তোমাদের বইয়ে দেখো ভালো করে দেওয়া রয়েছে, এখানে একটি চিত্র অঙ্কন করে দেওয়া রয়েছে পরীক্ষাটি, সেটি দেখো তাহলে বুঝতে পারবে। এবার ব্যাটারির দুই প্রান্ত ভাগ থেকে তার খুলে নিলাম। লক্ষ্য করলাম ছুঁচ আর ছোট পেরেকগুলি বড় পেরেকটি থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেল, আর ওগুলি বড় পেরেকটির গায়ে আটকে থাকলো না। এবার খোঁজা যাক এর কারণ কি। এর কারণ হলো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে বড় পেরেকটি চুম্বকে পরিণত হয়েছিল, তাই ওই সময় ছোট পেরেক ও ছুঁচ বড় পেরেকের গায়ে সেটেছিল। আবার যখন তার খুলে নেওয়া হলো তখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, তাই বড় পেরেকটি তখন চুম্বকত্ব হারাবে। তাহলে তোমরা এটা কিভাবে পরীক্ষা করবে? একটি ব্যাটারি নেবে এবং একটি বড় পেরেক নেবে। সেই বড় পেরেকটি দুই প্রান্তে তামার তার দিয়ে বেঁধে নেবে, আর সেই দুই প্রান্তের যে তারগুলো রয়েছে সেই দুই প্রান্তের তার ব্যাটারি দুই প্রান্তে জুড়ে দেবে। তারপর কিছু ছোট আলপিন সেই বড় পেরেকটির কাছে নিয়ে দেখবে যে সেই ছোট আলপিনগুলো বড় পেরেকটার গায়ে আটকে যাচ্ছে। এতে কি তৈরি হচ্ছে? এতে বড় যে পেরেকটি রয়েছে সেই পেরেকটির গায়ে কিন্তু চুম্বক শক্তি উৎপন্ন হচ্ছে, যার জন্য ছোট আলপিনগুলো
সেই বরফের একটি গায়ে লেগে যাচ্ছে। কিন্তু যখন আমরা ব্যাটারির প্রান্ত থেকে এক প্রান্ত থেকে বা দুই প্রান্ত থেকেই তারটা খুলে নেব, তারপর দেখবে সেই ছোট যে আলপিনগুলো রয়েছে বরফের একটি গায়ে লেগেছিল সেগুলো আর আটকে থাকবে না, সেগুলো আলাদা হয়ে যাবে, কেননা তখন আর চুম্বক শক্তি কাজ করবে না। তাই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক তৈরি হয় তাকে বলে তড়িৎ চুম্বক। ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহের ফলে বরফের একটি তড়িৎ চুম্বকে পরিণত হয়েছিল। এর আগে আমরা যে উদাহরণটি দেখলাম সেখানে ঘর্ষণের ফলে চুম্বক তৈরি হয়েছিল, আবার এখানে আমরা যে পরীক্ষাটি দেখলাম সেখানে তড়িৎ প্রবাহের মাধ্যমে চুম্বক তৈরি হয়েছিল। তাহলে আমরা বুঝে নিলাম যে কৃত্রিম চুম্বক তৈরি করা যায় দুইভাবে, ঘর্ষণের মাধ্যমে এবং তড়িৎ প্রবাহের মাধ্যমে। বর্তমানে নানান কাজে চুম্বক ব্যবহার করা হচ্ছে, যেমন টেলিফোন, বৈদ্যুতিন ঘণ্টা, সাধারণ কম্পাস, মাইক্রোফোনের স্পিকার প্রভৃতি যন্ত্রে চুম্বক ব্যবহার করা হয়। এছাড়াও শক্তিশালী তড়িৎ চুম্বকের সাহায্যে লৌহ আর ইস্পাত শিল্পের কারখানাগুলিতে ভারী ভারী জিনিসপত্র ওঠানো ও নামানো হয়ে থাকে। চুম্বক কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয়, কারণ একটু অসাবধান হলেই চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যেতে পারে। চুম্বক আগুনে পোড়ালে চুম্বকত্ব শক্তি একেবারেই নষ্ট হয়ে যায়। চুম্বকের উপর হাতুড়ি দিয়ে জোরে আঘাত করলে চুম্বকের আকর্ষণ শক্তি বা চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। তাহলে চুম্বক যদি আমরা আগুনে পোড়াই তাহলে কিন্তু তার চুম্বকের যে চুম্বকত্ব শক্তি সেটি সে হারিয়ে ফেলে। এছাড়াও চুম্বকের গায়ে যদি হাতুড়ি দিয়ে জোরে আঘাত করা হয় সেক্ষেত্রেও চুম্বক তার চুম্বকত্ব শক্তি হারিয়ে ফেলে। তারপর কিছু কাজ রয়েছে আমরা কি করব, আমরা যে এতক্ষণ যা জানলাম সেগুলো তোমরা তোমাদের কি করবে, বিজ্ঞান খাতায় ভালো করে লিখে রাখবে। দেখো কি কি রয়েছে। দণ্ড চুম্বকের আকর্ষণ শক্তি চুম্বকের দুই প্রান্তে থাকে। তাহলে আমরা কি জানলাম, চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ শক্তি থাকে। লোহা ও কাঠের মধ্যে লোহাকে চুম্বক আকর্ষণ করে থাকে। যেহেতু লোহা একটি ধাতব বস্তু তাই লোহাকে চুম্বক আকর্ষণ করে, আর কাঠ হলো অধাতব বস্তু তাই কাঠকে চুম্বক আকর্ষণ করে না। একটি পিন থেকে চুম্বককে বেশি দূরে ধরলে দেখা যাবে যে পিনকে চুম্বকটি আর আকর্ষণ করছে না। এছাড়াও কাঁচ, জল, কাগজ ও কাঠের মধ্য দিয়েও কিন্তু চুম্বকের আকর্ষণ সহজেই ভেদ করতে পারে। অর্থাৎ কাঁচ, জল, কাগজ ও কাঠ চুম্বকের আকর্ষণে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। একটি চুম্বককে ঝুলিয়ে রাখলে দেখা যাবে যে সেটি সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে আছে। চুম্বকের দক্ষিণ মেরুকে বিষম মেরু অর্থাৎ উত্তর মেরু আকর্ষণ করে, আবার চুম্বকের দক্ষিণ মেরুকে অর্থাৎ সমমেরু অর্থাৎ দক্ষিণ মেরু বিকর্ষণ করে। দুইটি উপায়ে কৃত্রিম চুম্বক তৈরি করা যায়, তথা ঘর্ষণ দ্বারা এবং তড়িৎ প্রবাহ দ্বারা। তড়িৎ চুম্বকের ব্যবহার দেখা যায় বৈদ্যুতিন ঘণ্টা, টেলিফোন, মাইক্রোফোনের স্পিকার ইত্যাদিতে। এছাড়াও শক্তিশালী তড়িৎ চুম্বকের সাহায্যে লোহা আর ইস্পাত কারখানায় ভারী ভারী জিনিস ওঠানো বা নামানো যায়। তারপর রয়েছে তোমাদের দেখো এই সময়ের শক্তি সংকট। বর্তমানে যে শক্তির সংকট চলছে তার বিকল্প কি, অর্থাৎ অপ্রচলিত শক্তিকে কাজে লাগানো। আমরা এতদিন ধরে ভূগর্ভের খনিজ জ্বালানির উপরে নির্ভর করে সভ্যতার চাকা ঘুরিয়ে আসছি। খনিজ দ্রব্য কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস ইচ্ছে মতো প্রতিদিন এখনো ব্যবহার করে চলেছি। কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এগুলো কি প্রচলিত শক্তি, আর এই শক্তিগুলো একদিন অর্থাৎ ভবিষ্যতে ফুরিয়েও যেতে পারে। কিন্তু ফুরিয়ে আসছে ক্রমশ ওইসব প্রাকৃতিক সম্পদ, যেহেতু এগুলো প্রচলিত শক্তি এবং গচ্ছিত সম্পদ, এগুলো ভবিষ্যতে ব্যবহার করতে করতে এক সময় ফুরিয়ে যেতে পারে। আর কিছুদিন এভাবে ভূগর্ভে জ্বালানি খরচ করে গেলে শূন্য হয়ে যাবে প্রাকৃতিক ভান্ডার। অর্থাৎ প্রকৃতিতে যেভাবে এই শক্তিগুলো রয়েছে গচ্ছিতভাবে, এর যদি আমরা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে ফেলি তখন এক সময় এই শক্তিগুলো কি হবে, ফুরিয়ে যেতে পারে। তাই এখন আমাদের অপ্রচলিত শক্তির কথা বেশি করে ভাববার সময় এসেছে। আমরা যদি অপ্রচলিত শক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে বেশি করে ব্যবহার, তাহলে কি হবে, প্রচলিত শক্তি অর্থাৎ গচ্ছিত সম্পদগুলির ব্যবহার কিছুটা কমানো যাবে, যাতে ভবিষ্যতে সেই প্রচলিত শক্তিগুলোর ভান্ডার মজুদ থাকে। যেমন অপ্রচলিত শক্তিগুলি কি কি, সৌরশক্তি, বায়ুশক্তি, পরমাণু শক্তি, জলশক্তি প্রভৃতি
অপ্রচলিত শক্তির কথা এখন বেশি বেশি করে আমাদের ভাবতে হচ্ছে। ওইসব শক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা চলছে। বর্তমানে কি কি শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে? সৌরশক্তি, বায়ুশক্তি, পরমাণু শক্তি এবং জলশক্তি। এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। ভবিষ্যতে ভূগর্ভের বিভিন্ন জ্বালানি যেমন কয়লা, ডিজেল, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ফুরিয়ে যেতে পারে, কারণ এগুলো গচ্ছিত সম্পদ এবং প্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি আমরা পর্যাপ্ত পরিমাণে পেতে পারি, কারণ এগুলো কখনোই পৃথিবীতে ফুরিয়ে যাবে না। যে সকল শক্তি সচরাচর বহুলভাবে প্রচলিত নয়, অর্থাৎ তার ব্যবহার বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় সীমাবদ্ধ, তাকে অপ্রচলিত শক্তি বলে। তাহলে অপ্রচলিত শক্তি কাকে বলে? যে সকল শক্তি সাধারণত তেমন ভাবে প্রচলিত নয়, অর্থাৎ তাদের ব্যবহার কয়েকটি জায়গায় মাত্র সীমাবদ্ধ, সেই শক্তিকে আমরা বলবো অপ্রচলিত শক্তি। সৌরশক্তি ও বায়ুশক্তি হলো এক ধরনের অপ্রচলিত শক্তির উৎস। তারপর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা বাড়িতে পড়বে, আর প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো মতো পড়বে। তারপর কিছু নিজে করা প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই রইল। you